সিলেট বোর্ড 2022 সালের সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো আমরা এখানের মধ্যে এই যে সৃজনশীল প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া রয়েছে। উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া রয়েছে। p of x equal to 2x³ plus x² minus 18x plus 10a, এটা একটা তথ্য। q of y equal to y³ plus 1 আরেকটা তথ্য। তাহলে দুইটা তথ্য আমরা এখানে দেখতে পেলাম। ক নম্বর প্রশ্ন বলছে 2x³ plus 3x² minus 11x minus 6, এই যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্ন p of x এর একটা উৎপাদক 2x plus 1, এই যে p of x এর যে বহুপদীটা দেওয়া আছে এখানে, এই বহুপদীটার একটা উৎপাদক আমাদেরকে তারা দিয়ে দিছে যে এই বহুপদীটার একটা উৎপাদক হলো 2x plus 1। তাহলে তোমরা a এর মানটা খুঁজে বের করো। ওই যে a দেখা যাচ্ছে, সেই a এর মান খুঁজে বের করো। গ নাম্বার প্রশ্ন 2y ডিভাইডেড বাই কিউ অফ y, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 2y, এটা তো ঠিক আছে, বুঝলাম। কিউ অফ y কোথায়? ও যে উদ্দীপকে কিউ অফ y দেওয়া, y³ প্লাস 1, y³ প্লাস 1। তাহলে আমাদেরকে 2y ডিভাইডেড বাই y³ প্লাস 1 এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে চলেন আমরা সম্পূর্ণ সৃজনশীলটার প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নটার সমাধান ধারাবাহিকভাবে বের করি। ক নম্বর প্রশ্নে যেটা আমাদেরকে বলেছিল 2x³ প্লাস 3x² মাইনাস 11x মাইনাস 6, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটা যদি এখানে করা রয়েছে, তাও আমি একটু এখন এখানে তো অনেকগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে করাচ্ছি আপনাদেরকে। এর আগে যেই সৃজনশীলগুলো করিয়েছি একেবারে শুরুর দিকে, তখন আমি এই উৎপাদকের বিশ্লেষণটা, এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করে উৎপাদকের মান বের করা যায়, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করে উৎপাদকের মান বের করা যায় সেটা আমরা করে দেখিয়েছি। তো চলেন আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে দেখাবো আপনাদেরকে উৎপাদক। তাহলে আমরা নোটের মধ্যে এই রাশিটাকে লিখে ফেলি, 2x³ প্লাস 3x² মাইনাস 11x মাইনাস 6। আমরা এই যে রাশিটা দেওয়া, এই রাশিটার, এটা তো প্রথম লাইন, দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, 3 নাম্বার লাইনে যাব। আমরা ক্যালকুলেটর দিয়ে চেষ্টা করব যে এই রাশিটার মধ্যে x এর মান কত বসাইলে পুরো রাশিটা 0 হয়ে যাবে। x এর মান কত বসানো হলে ক্যালকুলেশন করলে সম্পূর্ণ রাশিটার মান 0 হয়ে যাবে, ভাগশেষ 0 হয়ে যাবে। এটা আমরা ক্যালকুলেটর বের করতে পারি, আমাদেরকে একদম ধরে ধরে সবগুলো করতে হবে না, ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবো আমরা। তাহলে চলেন আমি একটু ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করি। আমরা এখন ক্যালকুলেটরের মধ্যে সম্পূর্ণ লাইনটা উঠাবো। আপনারা এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছেন 2x³ প্লাস 3x² মাইনাস 11x মাইনাস 6, এটাকে আমরা এখন ক্যালকুলেটরের মধ্যে এখানের মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে ক্যালকুলেটরের মধ্যে আমরা 2, ও যে আলফা বাটন, এবার এখানে দেখেন ব্র্যাকেটের যে এখানে একটা x লেখা আছে, 2x, আমরা ওখানে দেখেছি 2x³ লাগবে। শিফট x² বাটনে টিপ দেন, কিউব হয়ে যাবে। শিফট x² বাটনে টিপ দিলে কিউব হয়ে যাবে। 2x³ প্লাস 3 আলফা, এই বাটনে টিপ দিলে 3x² মাইনাস 11x, তারপর মাইনাস 6। এই যে আমরা রাশিটাকে আমাদের ক্যালকুলেটরের মধ্যে লিখে ফেললাম, হ্যাঁ ক্যালকুলেটর লিখে ফেললাম, ইকুয়াল টু দিলাম। এই ক্যালক বাটনে, এই যে দেখেন এখানে ক্যালক নামের বাটনে টিপ দিব। টিপ দেওয়ার পরে আমাদের কাছে x এর মান জানতে চাবে যে x এর মান তুমি নিজে থেকে বলো, মানে আমি x এর একটা মান বসাবো, ওই মান বসাইলে পুরো রাশিটার মান কত আসে এটা আমাদের সামনে তুলে ধরা হবে। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যটা আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। আমাদের কাছে তারা বলতেছে x এর মান তুমি ইচ্ছা মতো দাও, দিয়ে দেখো রাশিটার মান কত আসে। আচ্ছা, আমি x এর মান এখানের মধ্যে 1 দিচ্ছি, হ্যাঁ x এর মান 1 দিচ্ছি, x এর মান 1, ওকে, ইকুয়াল টু চিহ্ন দিলাম। তাহলে কত আসলো? -12। কত আসলো? -12। তার মানে x এর মান 1 বসাইলে বীজগাণিতিক রাশির মান -12 আসলো। 0 তো হয় নাই। আমরা আবার ক্যালক বাটনে টিপ দিব। এবার আমরা x এর মান 2 বসাই, ইকুয়াল টু টিপ দিই। এই যে আমরা দেখতে পাচ্ছি বীজগাণিতিক রাশিটার মান 0 এসেছে। তাইলে ক্যালক বাটনে টিপ দেওয়ার পরে 2তে টিপ দিয়ে ইকুয়াল টু টিপ দিলাম, পুরাটার মান 0 দেখাচ্ছে। ক্যালক বাটনে টিপ দিয়ে 1-এ টিপ দিয়ে ইকুয়াল টিপ দিয়েছি,
-12 দেখাচ্ছে। এই যে আমাদেরকে যখন প্রশ্নে বলে না f(1) নির্ণয় করো, f(2) নির্ণয় করো, f(-3) নির্ণয় করো, আমরা কিন্তু যখন একটা ক্যালকুলেটারে যদি এমসিকিউতে আসে সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটর দিয়ে কিন্তু সরাসরি বের করে ফেলতে পারি। আর উৎপাদকের বিষয়টা যদি জানতে চাই, উৎপাদক মানে কি, চলকের এমন মান বসাইতে হবে, চলকের এমন মান বসাইতে হবে যাতে করে পুরো বহুপদীটার রেজাল্ট 0 চলে আসে, তাহলেই তো উৎপাদক হবে, তাই না? তো এখানের মধ্যে আমরা চেষ্টা করব যেভাবে হোক এখানে যেন 0 আসে। এই জন্য আমরা ক্যালক বাটনে টিপ দিয়ে বারে বারে মান চেঞ্জ করব, বারে বারে মান চেঞ্জ করব। আচ্ছা -1 বসাই দেখি তো এখানে 0 আসে কিনা, 2 বসাই দেখি তো এখানে 0 আসে কিনা, 5 বসাই দেখি তো এখানে 0 আসে কিনা, হাফ বসাই দেখি তো এখানে 0 আসে কিনা। তো আমরা সেই চেষ্টা করতে গিয়ে বীজগণিতের রাশিটা উঠালাম, ক্যালক বাটনে টিপ দিয়ে 1 দিয়ে দেখলাম, চেক করলাম, না 0 হয় না। ক্যালক বাটনে টিপ দিয়ে 2তে টিপ দিলাম, হ্যাঁ 0 হয়েছে। তার মানে এক্সের মান 2 বসাইলে পুরো বীজগণিতিক রাশিটার মান 0 হয়ে যায়। তাহলে কীভাবে করে এটা লিখছি আবারও বলে দিই, একেবারে শুরু থেকে দেখাই দিচ্ছি। 2 আলফা ব্র্যাকেটের এখানে, তাহলে এক্স শিফট x², তাহলে হয়ে যাবে কিউ প্লাস 3x², তাই না? আলফা x² মাইনাস 11x মাইনাস 6 ইকুয়াল টু দিলাম ক্যালক এক্সের মান 2 দিয়ে চেক করতে গিয়ে আমরা 0 পেলাম। আচ্ছা, তাহলে আশা করি আপনারা সবাই পুরো বিষয়টা দেখেছেন, সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম যে আমরা এক্সের মান কত বসানোর ফলে এটা পুরাটার মান 0 হয়ে যায়, ক্যালকুলেটর এটা খুব দ্রুত বের করা যায়। তাহলে এক্সের মান 2 বসানোর কারণে এটা পুরোটা 0 হয়েছে। তাহলে এই যে এক্সের মান এই যে এক্সের মান 2 বসানোর ফলে যে 0 হইল, এক্সের মান 2 বসানোর কারণে এটা 0 হইল, তাহলে 2টা যদি এই সাইডে আসে তাহলে -2, তাহলে আমরা বলতে পারি x - 2 এটি হচ্ছে উৎপাদক। এক্সের মান 2 যদি এই সাইডে আসে তাহলে x - 2, এই x - 2 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে আমরা এই উৎপাদকটা x - 2 এখানে লিখব। কয়বার লিখব আমরা দেখব, এখানের মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, আমরা দেখতেছি চলকের সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে আমরা এই উৎপাদকটাকে 3 বার লিখব। চলকের সর্বোচ্চ পাওয়ার যত, উৎপাদকটাকে আমরা ততবার লিখব। কত দিয়ে গুণ দিলে 2x³ হবে, এখানে কত দিয়ে গুণ দিলে 2x³ হবে, 2x² দিয়ে যদি গুণ দিই তাহলে হয়ে যাবে 2x³, 2x² দিয়ে গুণ দিলে 2x³ হয়ে যায় -4x², আছে প্লাস 3x² হয়ে গেছে -4x², ঠিক করা দরকার। তাহলে আমরা লিখব এখানের মধ্যে কত লিখব, 7টা থেকে 4টা, তাহলে প্লাস 7x², একটু সবাই একটু ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করেন, প্লাস 7x² মাইনাস 4x², 7টা x² থেকে 4টা x² বিয়োগ দিলে ফলাফল আসে 3টা x², বড়টার সামনে প্লাস তো ফলাফলে প্লাস। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ ক্যালকুলেশন করে আমাকে প্রথম লাইনের সাথে মিলাইতে হবে, প্রথম লাইনটাই আমার মেইন লাইন। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এই দুইটা তো এখান থেকে আসছে, এটা আমি এইমাত্র নতুন লিখছি না, এটাকে এইমাত্র নতুন লিখছি না, কত দিয়ে গুণ দিলে এটা হবে, প্লাস 7x দিয়ে গুণ দিলে এটা হবে প্লাস 7x² মাইনাস 14x, এখানে আছে -11x, আমি লিখে ফেলছি -14x, ঠিক করা দরকার। তাহলে প্লাস 3x, এটা আমি বেশি লিখে ফেলছি, এখানে যদি আমি 3 দিয়ে গুণ দিই তাহলে ঠিক হয়ে যাবে প্লাস 3x মাইনাস 6। এখন একটু সবাই একটু তাকায় দেখেন যে এটা কিভাবে করে মিলে গেছে। এটা কিভাবে করে মিলে গেছে সেটা হচ্ছে 2x³ 2x³ 3x² 3x² -11x -11x -6 -6, ঠিক আছে। প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন মিলে গেল। এখন আমরা আবার আমাদের ধারাবাহিকভাবে অঙ্কতে ফেরত যাব। আমরা দেখতেছি x - 2 এটা বারে বারে রয়েছে, তাকে আমরা কমন নিলাম, বাকি অংশটুকু ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলি, 2x² প্লাস 7x প্লাস 3। অঙ্ক এখনই শেষ হয় নাই, এখন আমরা যেই কাজটা করব, এখানের মধ্যে আবার মিডল টার্ম করা যাবে, এখানে মিডল টার্ম করা যাবে। আমি মেন জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনাদের সময় নষ্ট করতে চাই না, আপনাদের সময়ের অত্যন্ত মূল্য রয়েছে, গুরুত্বপূর্ণ সময়। তো
তো এই জন্য মেইন জিনিসটা বুঝিয়ে দিলাম, বাকি কাজ আপনারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা x - 2 ইন্টু 2x² প্লাস 7x প্লাস 3, এবার এই জায়গাটার মধ্যে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে আমরা আলটিমেটলি আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছিল 2x³ প্লাস 3x² মাইনাস 11x মাইনাস 6, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। x - 2 ইন্টু x প্লাস 3 ইন্টু 2x প্লাস 1, এই তিনটা উৎপাদক আমরা পেয়েছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম। চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে p অফ x এর একটি উৎপাদক 2x প্লাস 1। আহা, আমাদেরকে অনেক সহযোগিতা করে দিছে এখানের মধ্যে, বলে দিছে p অফ x, এই যে একটা বহুপদী আছে এখানে, এই বহুপদীটার একটা উৎপাদক 2x প্লাস 1 একেবারে নির্দিষ্ট করে জানাই দিছে। এখন বলছে a এর মান খুঁজে বের করো। আচ্ছা, যখনই আমাদেরকে উৎপাদক বলে যে এইটা হলো তার উৎপাদক, তাহলে বুঝতে হবে এইটা দিয়ে যদি আমি তাকে ভাগ করি অবশ্যই সেটা ভাগশেষ 0 হবে। কি 0 হবে? ভাগশেষ 0 হবে। উৎপাদক দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0 হয়, কারণ সেটা পুরোপুরিভাবে ভাগ হয়ে যায়। যেমন আমরা বলতেই পারি 30-এর উৎপাদক হলো 5, আপনি 5 দিয়ে 30কে ভাগ করেন, 30 কিন্তু পুরোপুরি ভাগ হয়ে যাবে, ভাগশেষ 0। তাহলে এই 5 হচ্ছে 30-এর উৎপাদক। 6 দিয়ে 30কে পুরোপুরি ভাগ করা যায়, তাহলে 6 হচ্ছে উৎপাদক। 2 দিয়ে 30কে পুরোপুরি ভাগ করা যায়, তাহলে 2 হচ্ছে উৎপাদক। অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে আমি কোনো একটা সংখ্যাকে পুরোপুরি ভাগ করে ফেলতে পারবো, ওই সংখ্যাগুলোকে উৎপাদক বলা হবে। অর্থাৎ উৎপাদক তাকেই বলা হবে যখন ভাগশেষটা 0 আসে, কারণ ভাগশেষ 0 আসা মানেই পুরোপুরি ভাগ হয়ে গেছে, তাই না? নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে ভাগশেষ যখন 0 আসে তখনই আমরা বলি যে এটা পুরোপুরি বিভাজ্য হয়ে গেছে, আর এই ভাজকটা হচ্ছে উৎপাদক। তাহলে এখানে যেহেতু বলছে p অফ x এর উৎপাদক হলো 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে অবশ্যই পুরোটার ভাগশেষটা 0 চলে আসবে। আচ্ছা, 2x প্লাস 1 দ্বারা যে আমি ভাগ করবো, তাহলে এটা তো উৎপাদক, উৎপাদক ইকুয়াল টু 0, উৎপাদক ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা খাতায় লিখতে হবে না, 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু -1/2। আমরা x এর মান পেয়ে গেলাম। x এর মান কত? -1/2। x এর মান কত? -1/2। এই যে আমি x এর মান -1/2 পেলাম, তার মানে হলো p অফ x এর এখানে x এর মান -1/2 যদি বসায় দেই, পুরোটা 0 হয়ে যাবে। x এর মান যদি -1/2 বসাই দেই, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1/2, সেখানে সেখানে -1/2, সম্পূর্ণ রাশিটার ফলাফল অবশ্যই 0 হবে, কারণ এখানে উৎপাদক বলে দিছে। তাইলে আমরা বলতে পারি যে p অফ x এর জায়গায় p অফ হাফ বসবে। কি বসবে? p অফ হাফ। p অফ হাফ বসলে এই পুরাটার রেজাল্ট অবশ্যই 0 হবে। 2x³ প্লাস x² মাইনাস 18x প্লাস 10a ইকুয়াল টু 0 হবেই হবে। তখন আমরা a এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে খুবই সহজ একটা প্রশ্ন, আমরা এখন তার সমাধানটা এখানের মধ্যে করে ফেলবো। তাহলে মুখে মুখে অলরেডি অনেকখানি কথাবার্তা বলা হয়ে গেছে আমাদের। তাহলে p অফ x ইকুয়াল টু বীজগণিতিক রাশিটা বহুপদীটা লিখে ফেললাম, 2x প্লাস এটার উৎপাদক, সুতরাং p অফ -1/2 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা p অফ x এর যেই রাশিটা দেওয়া ছিল বহুপদীটা, সেখানে -1/2 বসাই ফেলতেছি। 2 ইন্টু এখানে x³ ছিল, x³, তাহলে x এর মান বসাইছি -1/2, x এর মান -1/2, x এর মান -1/2। যেহেতু x এর মান -1/2 বসাইছি, উৎপাদক বলার কারণে টোটালটার রেজাল্ট অবশ্যই 0 আসবে, ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা করেন, নর্মাল ক্যালকুলেশন, এখানে আর তেমন বলা বলির কিছু নাই, নর্মাল ক্যালকুলেশন করলাম। আমরা পেলাম 10a ইকুয়াল টু -9, a ইকুয়াল টু -9/10, a ইকুয়াল টু -9/10। আমরা a এর মান পেয়ে গেলাম নির্দিষ্টভাবে, আমরা a এর মান নির্দিষ্টভাবে পেয়ে গেলাম -9/10। তাহলে x এর মান -1/2 আর a এর মান -9/10 বসায় দেন, পুরাটা 0 হয়ে যাবে। শেষ খ নাম্বার প্রশ্নটা। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা করে ফেলবো, একটা না পুরো প্রশ্নটা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? গ নাম্বার প্রশ্নতে বলেছে 2y ডিভাইডেড বাই কিউ অফ y, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা 2y লিখলাম ডিভাইডেড বাই কিউ অফ y দেওয়া, তাহলে কিউ অফ y উদ্দীপকে দেওয়া আছে y³ + 1, y³
প্লাস 1 আমরা এটা বসিয়ে ফেললাম। এবার এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা যদি একটু চিন্তা করি যে আচ্ছা y এর উপরে কিউব আছে, 1 এর উপরে যদি একটা কিউব চিন্তা করি তাহলে কি কোনো ক্ষতি হয়ে যাবে? কারণ 1 এর উপরে কিউব তো এটা তো 1ই, 1 এর উপরে কিউব তো কি হয়েছে, এটা তো 1ই। আচ্ছা, কিন্তু ঘটনা ঘটবে y কিউব প্লাস 1 কিউব, আমি বলতেই পারি a কিউব প্লাস b কিউব। আমি এই a কিউব প্লাস b কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্র বসাই দিব, উৎপাদক নির্ণয়ের সূত্র বসিয়ে দিব। তাহলে চলেন আমরা এখন সমাধানটা করে ফেলি। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান শুরু করি। আমরা উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটা লিখলাম, কিউ অফ y ইকুয়াল টু y কিউব প্লাস 1। যে রাশিটা দেওয়া ছিল রাশিটা লিখলাম, কিউ অফ y এর মান লিখলাম, 1 এর উপরে যদি কিউব চিন্তা করি তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্রটা লিখে ফেললাম। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্রটা কি? a কিউব এটা কোনটা? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র কোনটা? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে, এই যে মাঝখানে গুণ চিহ্ন। তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্রটা লিখলাম, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, উৎপাদক নির্ণয়ের সূত্রটা। তাহলে একই রকমভাবে এখানের মধ্যে আছে y কিউব প্লাস 1 এর উপরে আমি কিউব চিন্তা করলাম, তাহলে এই y কিউব প্লাস 1 কিউব, তাহলে এটা কেমন দাঁড়াবে? 1y প্লাস 1 মানে y কিউব প্লাস 1 কিউব, y প্লাস 1 ইন্টু y স্কোয়ার মাইনাস y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি লিখতে পারি y প্লাস 1 y স্কোয়ার মাইনাস y প্লাস 1। এই যে সবাই একটু লাইনটার দিকে খেয়াল করেন কিন্তু, y প্লাস 1 ইন্টু y স্কোয়ার মাইনাস y প্লাস 1, এই লাইনটাকে আমরা এখানের মধ্যে বসিয়ে দিলাম। এই যে তাহলে y কিউব প্লাস 1 কিউব তার উৎপাদকের বিশ্লেষণের লাইনটা লিখে ফেললাম। কারণ আংশিক ভগ্নাংশ যখন করতে বলে তখন যেই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ করতে বলে তার হরে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা লাইনটাকে সাজিয়ে ফেলছি। 2y ডিভাইডেড বাই কিউ অফ y, এই যে ভগ্নাংশটা তাকে আমরা ইতিমধ্যে সাজিয়ে ফেলেছি। এখন আমরা মেইন কাজটা আরম্ভ করব। ধরি এই মনে রাখতে হবে এটা মানেই কিন্তু 2y ডিভাইডেড বাই y প্লাস 1 ইন্টু y স্কোয়ার মাইনাস y প্লাস 1 লিখলাম। লেখার পরে আমরা এখানে মতো অভেদ চিহ্নটা দিব, অভেদ চিহ্ন দেওয়ার পরে আমরা আমাদের এখানে কাজটা শুরু করি। তাহলে আমরা এখন মেইন কাজটা আরম্ভ করব। ধরি লিখে এই 2y ডিভাইডেড বাই y প্লাস 1 ইন্টু y স্কোয়ার মাইনাস y প্লাস 1 সেটা লিখে দিলাম। y প্লাস 1 লিখলাম, a ডিভাইডেড বাই y প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস y প্লাস 1। এবার একটু খেয়াল করার বিষয়, y এর পাওয়ার হিসাবে এখানে 1 ছিল, অর্থাৎ কোনো ভেজাল নাই, কারণ y এর পাওয়ার হিসেবে 2 থাকলে সেখানে ভেজাল আছে, সেখানে বাড়তি কাজ করতে হবে। তো যেহেতু এখানে y এর পাওয়ার হিসেবে 1 আছে, তার মানে কোনো ভেজাল এখানের মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে আমরা উপরে জাস্ট একটা ইংরেজি অক্ষর লিখে দিলাম a। কিন্তু এখানের মতো y এর পাওয়ার হিসেবে 2 দেখা যাচ্ছে, তার মানে ভেজাল আছে। y এর পাওয়ার হিসেবে 2 দেখা যাচ্ছে মানে এই জায়গাটার মধ্যেই দুইটা ইংরেজি অক্ষর বসাইতে হবে। y এর পাওয়ার 1, মনে রাখতে হবে এই অঙ্কের মধ্যে কিন্তু চলক y। এতক্ষণ যাবৎ আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে চলক হিসাবে x ছিল, মোটামুটি প্রত্যেকটা অঙ্কের মধ্যে। আপনারা আগের অঙ্কগুলো দেখেছেন, ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা অঙ্কগুলো সমাধান করতেছি। প্রায় বলা ছিল প্রত্যেকটা অঙ্কের মধ্যে চলক হিসাবে x। এই অঙ্কটার মধ্যে কিন্তু চলক হিসাবে x দেয় নাই, এখানে চলক হিসাবে y দিছে। তো যেটা দিছে সেটা দিছে, সমস্যা কি? এটা দিয়ে আমরা অঙ্ক করবো, সমস্যা তো নেই। তো এখানের মধ্যে চলকের পাওয়ার যদি 1 থাকে তার মানে এখানে তো কোনো সমস্যা নাই। চলকের পাওয়ার 1 তার মানে উপরে একটাই ইংরেজি অক্ষর বসবে, কারণ একটা মান বেরোবে। চলকের পাওয়ার 2 মানে চলকের 2টা মান বেরোবে, তাহলে উপরে ইংরেজি অক্ষর 2টা বসাইতে হবে। তাহলে y স্কোয়ার মাইনাস y প্লাস 1 সেই ক্ষেত্রে উপরে কিভাবে করে বসাইতে হবে? উপরে বসানোর সিস্টেমটা হলো, আপনি একটু আগে যে ইংরেজি অক্ষরটা লিখেছেন তারপরের ইংরেজি অক্ষরটা লেখেন b। এখানে তো চলক হিসাবে y আছে, এই b এর সাথে y কে গুণ আকারে লেখেন, প্লাস আরেকটা ইংরেজি অক্ষর দেন c। আবার বলতেছি, যেই ইংরেজি অক্ষর লিখে ফেলছেন তারপরের ইংরেজি অক্ষরটা লেখেন, এখানে চলক হিসাবে যা আছে তাকে এখানে গুণ আকারে দেন, প্লাস আরেকটা ইংরেজি অক্ষর c। ওকে, যদি এখানে আপনি
বি লিখতেন তাহলে এখানে লিখতেন সি ওয়াই প্লাস ডি, যদি এখানে সি লিখতেন তাহলে এখানে লিখতেন ডি ওয়াই প্লাস ই, অর্থাৎ আমরা একটা ইংরেজি অক্ষরের ধারাবাহিকতা বজায় রাখবো। তাহলে 1 নং সমীকরণটা আমাদের লেখা শেষ, এখানে অভেদ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এখানে অভেদ চিহ্ন দিতে হবে। আচ্ছা, 1 নং সমীকরণ আমরা লিখলাম। তো 1 নংয়ের উভয় পক্ষকে আমরা এই হর দ্বারা গুণ করব, যেটা নর্মালি আমরা সবসময় করে থাকি। 1 নংয়ের উভয় পক্ষকে এই হর দ্বারা গুণ করলে আমরা বাম পক্ষতে পাই 2y, ডান পক্ষতে পাই এই অংশটুকু। 2 নং সমীকরণ নাম লিখলাম। 2 নং সমীকরণ এই কথাটা লেখার সাথে সাথে আমরা এখন একটু চিন্তা ভাবনা করব যে এই অঙ্কটার সমাধান করতে হইলে আমার মান দরকার কয়টা মান দরকার। এই অঙ্কটার সমাধান করতে হলে আমার 3টা মান দরকার। এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে, 3টা মান লাগবে এই অঙ্কের সমাধানটা শেষ করতে হইলে। এখন এই যে ইংরেজি অক্ষরগুলোর মান বের হবে এটা নির্ভর করে চলকের মানের উপরে। আমি যদি সরাসরি চলকের মানটা পেয়ে যাই, চলকের যে কয়টা মান পাবো আমি উপরের ওই কয়টা ইংরেজি অক্ষরের মান আমি পেয়ে যাব। চলকের যে কয়টা মান আমি সরাসরি পেয়ে যাব, ইংরেজি অক্ষরগুলোর ওই কয়টা মান আমি পেয়ে যাব। আমি দেখতেছি এখান থেকে y + 1 এটা = 0 যদি আমরা ধরি, আমরা যদি এখানের মধ্যে এই হরটা আমরা সবসময় হর = 0 ধরবো। হ্যাঁ, আমরা সবসময় হর = 0 ধরে অঙ্ক করব। তাহলে হর y + 1 = 0, তাহলে y = -1। এই যে আমরা y এর একটা মান পাইলাম, এই মানটাকে 2 নং সমীকরণে যদি বসায় দেই তাহলে আমরা ইংরেজি অক্ষরগুলোর মধ্যে থেকে একটার মান আমরা পেয়ে যাব। আমার কিন্তু 3টার মান লাগবে, আমি একটার মান পাবো। এবার তাহলে y² - y + 1 = 0। এখান থেকে কিন্তু আমরা সরাসরি দেখেন এটা যেই অবস্থাতে আছে, এখান থেকে সরাসরি y এর একটা মান কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে সরাসরি y এর একটা মান খুঁজে পাওয়া যাবে না। তাহলে দেখেন যে বিষয়টা, এই যে এখান থেকে y এর মানটা খুঁজে পাওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, আমরা বলবো যে এখান থেকে আর y এর মান আমরা সরাসরি খুঁজে পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা y এর একটা মান পাইলাম, তাহলে যেহেতু y এর একটা মান পেয়েছি, তাহলে আমরা ইংরেজি অক্ষরগুলোর মধ্যে থেকে একটার মান আমরা সরাসরি পেয়ে যাব সমীকরণে বসানোর মাধ্যমে। তাহলে আরও তো 2টা ইংরেজি অক্ষর বাকি থাকবে, তাদের মান বের করতে হবে না? তার মানে সহগ সমীকৃত করতে হবে। যখনই আমি দেখব আমার ইংরেজি অক্ষরগুলোর মান যে কয়টা দরকার কিন্তু চলকের মান তার চাইতে কম বের হইছে, বুঝতে হবে এই অঙ্কের মধ্যে সহগ সমীকৃত এর আবির্ভাব ঘটবে। তাহলে আমরা এখন এই জন্য যেই কাজটা করব, 2 নং সমীকরণ লেখার পরে 3 নং সমীকরণ নাম দিয়ে একটা নতুন সমীকরণ নিয়ে আসব। এটা কি? এই 3 নং সমীকরণটা হচ্ছে 2 নং সমীকরণে যা লিখেছি তাকে একেবারে ভেঙে লিখব, অর্থাৎ কোনো ব্র্যাকেট যেন না থাকে। 2 নং সমীকরণে তো তাও ব্র্যাকেট আছে, তাই না? ব্র্যাকেট আছে। যখন আমি দেখব যে আমার এই অঙ্কতে সহগ সমীকৃত করতে হবে, তখন আমি 3 নং সমীকরণ নিয়ে আসার জন্য 2 নং সমীকরণের লাইনের সকল ব্র্যাকেট উঠায় দেওয়ার ব্যবস্থা করব। তাহলে আমি a দ্বারা গুণ করলাম ay² ay a by² by cy c, কোনো ব্র্যাকেট নেই। এটাকে আমরা বলবো 3 নং সমীকরণ। ওকে, এখন আমরা যেই কাজটা করব, আমরা চলকটার যেই মান পেয়েছিলাম সেই মান বসাবো 2 নং সমীকরণে। আমরা চলকের যেই মান পেয়েছিলাম সেটা বসাবো 2 নং সমীকরণে। আর সহগ সমীকৃত যখন করতে হবে তখন আমরা 3 নং সমীকরণ দিয়ে কাজ করব। একটু পার্থক্যটা বুঝবি, আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করি। আমরা চলকের যেই মানটা পেয়েছি সরাসরি সেটা 2 নং সমীকরণে বসাবো, আর সহগ সমীকৃত করার জন্য 3 নং সমীকরণ আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে y এর মান আমরা এখান থেকে পেয়েছিলাম -1। y এর মান এখান থেকে কত পেয়েছিলাম? -1। এটা আমরা 2 নং সমীকরণে বসাই দিব। y এর মান -1 2 নং সমীকরণে বসাই দেই। ক্যালকুলেশন করলে আমরা a এর মান পেয়ে গিয়েছি -2/3। এবার আমরা চলকের মান তো আর নাই, এরকম আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে।
এখন এই সহগ সমীকৃত স্টুডেন্টরা অনেক ভয় পায়, অথচ এটা খুবই সহজ এবং খুবই মজা লাগে আমার কাছে। এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, সহগ সমীকৃত জিনিসটা। এটা কি? আমরা 3 নং সমীকরণে তাকাবো, আমরা দেখব চলকের সবচেয়ে বড় পাওয়ারটা কত। আমরা দেখতেছি চলকের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 2, তাহলে তার চেয়ে ছোট পাওয়ারটা কোনটা? y⁴ 1। তার চেয়ে ছোট পাওয়ারটা কোনটা? y⁴0। আর y⁴0 মানে কি? ওই ওয়াইটা নাই, অর্থাৎ ধ্রুবপদ। ধ্রুবপদের মধ্যে চলককে দেখা যায়? বলেন, ধ্রুবপদের মধ্যে কিন্তু চলককে দেখা যায় না, চলক বর্জিত পদ। আচ্ছা, এটা আমরা দেখলাম। এখন আমি দেখব যে আমার এখনো কয়টা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি। আমার এখনো কয়টা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি? যদি একটা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি থাকে, আমরা এই যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত এই চলকটার সহগ সমীকৃত করব। যদি আমার 2টা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি থাকে, তাহলে এই সর্বোচ্চ এই যে পাওয়ার যুক্ত চলকটা এবং তার চেয়ে এক ছোট এই চলকটার সহগ সমীকৃত করব। যদি আমার 3টা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি থাকে, তাহলে এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলকটা, তার চাইতে এক কম এই পাওয়ার যুক্ত চলকটা, তার চাইতে ছোট ধ্রুবপদটা, এই 3টার সহগ সমীকৃত করব। অর্থাৎ আপনার কয়টা মান এখনো বাকি তার উপরে নির্ভর করবে আপনি কার কার সহগ সমীকৃত করবেন। যদি একটা মান বাকি থাকে, যদি একটা ইংরেজি অক্ষরের মান বাকি থাকে, তাহলে আপনি শুধুমাত্র একটার, এবং সেটা কোনটা? সর্বোচ্চ পাওয়ারযুক্ত। এখান থেকেই আরম্ভ হবে। সর্বোচ্চ পাওয়ারযুক্ত চলকের সহগ সমীকৃত করবেন। সহগ, এটা তো সবাই জানেন, সর্বোচ্চ পাওয়ারযুক্ত চলকের সহগ সমীকৃত করব। যদি 2টার মান বাকি থাকে, তাহলে সর্বোচ্চটা এবং তার চেয়ে একটু ছোটটা, এই 2টার সহগ সমীকৃত করব। যদি 3টার মান বাকি থাকে, তাহলে এইটা এটা এটা এই 3টার সহগ সমীকৃত করব। এখন আমাদের এই অঙ্কতে কয়টা মান বাকি? আমাদের এই অঙ্কতে 2টা মান বাকি, তাহলে সর্বোচ্চটা এবং তার চেয়ে একটু ছোটটা, এই 2টার সহগ সমীকৃত করব। এটাটা করব না, শুধু এই 2টাটা করব। তাহলে আমাদেরকে y² সহগ সমীকৃত করতে হবে এবং y এর সহগ সমীকৃত করতে হবে। এবং এটা কত সহজ দেখেন, আমরা বলবো, আমরা কি লিখব? 3 নং সমীকরণে y² এবং y এর সহগ সমীকৃত করে পাই। y² এবং y এর সহগ সমীকৃত করে পাই। তো আমরা শুরুতে y² এর সহগ সমীকৃত করব। কতটা সহজ, কতটা সহজ! আমরা 3 নং সমীকরণে আসব। 3 নং সমীকরণে এসে চোখ দিয়ে কেবলমাত্র y² এর দিকে তাকাবো। 3 নং সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ, 3 নং সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষতে কেবলমাত্র y² এর দিকে তাকাবো, আর কারোর দিকে না, শুধুমাত্র y² এর দিকে। তাহলে আমরা দেখতেছি বাম পক্ষতে y² কে দেখা যাচ্ছে না, তাহলে কি y² নাই? আছে, তবে তার সহগটা 0। এখানের মধ্যে y² ছিল, তবে তার সহগটা 0 হওয়ার কারণে এটা উধাও হয়ে গেছে। কারণ 0² কে যদি আপনি 0 দিয়ে গুণ দেন 0 হয়, 0 লেখার কোনো দরকার নাই, এই জন্য এখানে y² ছিল না। তাহলে আমরা যদি এখানে দেখতে পাই যে আমি যাকে খুঁজতেছি বাম পক্ষতে সে নাই, তাহলে বুঝতে হবে সহগটা 0, এই জন্য সে উধাও হয়ে গেছে। তাহলে y² এর সহগটা 0। আচ্ছা, ইকুয়াল টু y² এর সহগ a, y² এর সহগ প্লাস b, আর কোথাও y² নাই। তাহলে আমরা 3 নং সমীকরণে এসে শুধুমাত্র y² কে আমরা খুঁজব, তার সহগগুলোকে লিখব। তাহলে আমরা দেখলাম যে y² এর সহগ সমীকৃত করলে 0 ইকুয়াল টু a প্লাস b পাওয়া যায়। এই যে এখানে তো তারা লিখেছে a প্লাস b ইকুয়াল টু 0। আপনি a এর মান আগেই তো পেয়েছেন, আপনি a এর মানটা বসায় দেন, তাহলেই কিন্তু b এর মান চলে আসে। আপনি a এর মান বসায় দেন, তাহলে তো b এর মান চলে আসে। -2/3 ওই ছেড়ে গেলে +2/3, আমরা b এর মান পেয়ে গিয়েছি। এবার আমরা c এর মান বের করার কাজ করব। আমরা এখন কার সহগ সমীকৃত করব? আমরা এখন y এর সহগ সমীকৃত করব। তাহলে এই যে y এর সহগ সমীকৃত করব, আমরা 3 নং সমীকরণে এসে কেবলমাত্র y এর দিকে তাকাবো, আর কারোর দিকে না, শুধুমাত্র y এর দিকে। বাম পক্ষতে y এর সহগ 2, বাম পক্ষতে y এর সহগ 2, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটা লিখলাম 2 ইকুয়াল টু ডান পক্ষতে y এর সহগ -a, তারপরে y এর দিকে তাকাই, এই যে প্লাস b,
তারপরে ওয়াই এর দিকে তাকাই প্লাস সি। আচ্ছা, তাহলে ওয়াইয়ের সহগ সমীকৃত করতে গিয়ে আমরা পেলাম 2 ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এ এর মান তো আপনি জানেন, তাহলে এ এর মানটা এখানে বসায় দেন, এ এর মানটা, হ্যাঁ এ এর মানটা এখানে বসায় দেন, এ এর মান। বি এর মানটাও তো আপনি জানেন, বি এর মান 2/3, সি এর মানটা অটোমেটিক বের হয়ে যাবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এখন ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলেই দেখবেন রেজাল্ট আপনার সামনে চলে আসবে। ক্যালকুলেশনটা করলেই রেজাল্ট আপনার সামনে চলে আসবে। এই যে আপনারা দেখতেছেন, এখানে ক্যালকুলেশনটা করলেই রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করার পর আমরা দেখতেছি সি এর মান 2/3 আসলো। এখন এটাকে অঙ্কের ফলাফলে লেখার পালা, তাই না? অঙ্কের ফলাফলে আমরা লিখব, অঙ্ক শেষ তো, আমরা এ বি সি তিনোটার মান পেয়ে গেছি। এখন আমরা এখানে মধ্যে বসাবো, তাহলে আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, এই রেজাল্টটা এখানে তো লেখা আছে, তার চেয়ে আমি একটু যদি নোটের মধ্যে একটু লিখে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদের যেটা লেখা ছিল, আমরা 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাবো। 1 নং সমীকরণটা কেমন ছিল? 2y ডিভাইডেড বাই y প্লাস 1 y স্কোয়ার মাইনাস y প্লাস 1 অভেদ চিহ্ন, এরপরে ছিল মাইনাস, আচ্ছা এরপরে ছিল a, তাই না? a ডিভাইডেড বাই y প্লাস 1 প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস y প্লাস 1। এটা ছিল 1 নং সমীকরণ। মনে করে দেখেন, এটা 1 নং সমীকরণ ছিল। আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা মানগুলো বসাবো। এ এর মান বের হইছে মাইনাস 2/3, এখানের মধ্যে বি এর মান বের হয়েছে 2/3 ইন্টু এক্স। সি এর মান বের হয়েছে কত? সি এর মান বের হয়েছে 2/3। সি এর মানটাও একই বের হয়েছে, হ্যাঁ সি এর মানটাও একই বের হয়েছে। বি এর মান যত, সি এর মানও ততই বের হয়েছে। বি এর মান 2/3, সি এর মানও 2/3। আচ্ছা, দুইটা মানই একই বের হয়েছে, হ্যাঁ একই মান বের হয়েছে। ওকে ফাইন, সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমরা সি এর মান 2/3 বসাইলাম। এখন দেখেন যে বিষয়টা, এই মাইনাসটা আমি সামনে মাইনাসটা বসাইতে পারি, 2/3 ডিভাইডেড বাই y প্লাস 1 প্লাস, সবাই একটু উপরের দিকে খেয়াল করেন, আমি কিন্তু 2/3 কমন নিতে পারি, কারণ 2/3 এখানেও আছে, 2/3 এখানেও আছে, কমন নেওয়া যায়। 2/3 কমন নিলে কী হবে? আমরা যেটা কমন নিই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2/3 যেহেতু কমন নিছি, এটা দিয়ে ভাগ করেন, তাহলে শুধু এক্স থাকবে। 2/3 দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে 1 থাকবে। আচ্ছা, ঘটনা হচ্ছে এখানে তো এক্স ছিল না, সেখানের মধ্যে ওয়াই ছিল, ওয়াই, ঠিক আছে, ওয়াই ছিল। আচ্ছা সমস্যা নাই, চোখে পড়ছে, আমরা সংশোধন করে ফেললাম। সংশোধন করতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে 2/3 আমরা কমন নিলাম, 2/3 দিয়ে ভাগ করলে ওয়াই থাকে, 2/3 ভাগ করলে 1 থাকে। ওকে, এখন দেখেন তো সম্পূর্ণ লাইনটা থেকে, হ্যাঁ সম্পূর্ণ লাইন থেকে কিন্তু আমরা এখন 2/3 কমন নিতে পারি, একদম পুরা লাইনটা থেকে। তাহলে পুরা লাইন থেকে যদি আমরা 2/3 কমন নেই, তাহলে 2/3 সামনে লিখলাম, হ্যাঁ 2/3 সামনে লিখলাম। লেখার পরে আমরা এখন যে কাজটা করতে পারি, মাইনাস, আচ্ছা 2/3 যে কমন নিছি, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করেন। আমি কিন্তু যে এই মাইনাসটা বসাইছি, যেখানে এই মাইনাসটা বসাইছি, 2/3 দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে থাকবে কি 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, প্লাস 2/3 দিয়ে এটাকে ভাগ করেন, 2/3 দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে 2/3 বাদ থাকবে হচ্ছে গিয়ে ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। ওকে, আচ্ছা অঙ্ক কিন্তু শেষ। আচ্ছা, এটা যেহেতু প্রথমে মাইনাস, এটা কিন্তু পিছনের দিকে দিই, এটা যেহেতু প্লাস, এটাকে আগে দিই অঙ্কের সৌন্দর্যতার জন্য, অন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ অঙ্ক শেষ, কিন্তু জাস্ট অঙ্কের সৌন্দর্যতার খাতিরে আমরা প্লাসেরটাকে আগে লিখলাম, মাইনাসেরটাকে একটু পিছনের দিকে লিখতেছি। অঙ্কটা খতম, অর্থাৎ শেষ হয়ে গেল, হ্যাঁ অঙ্কটা শেষ হয়ে গিয়েছে। তাহলে দেখেন যেই বিষয়টা
আমরা অ্যান্সারের লাইন লিখতে এসেও এটাকে সাজাই দিকে আরও কয় লাইন লেখা হয়ে গেছে। তাহলে আমরা এ এর মান, বি এর মান, সি এর মান বসাইলাম। বসানোর পরে এখানে উপর থেকে কমন নেওয়া যায়। এবার দেখি কি পুরা লাইন থেকে এটা কমন নেওয়া যায়। তাহলে 2/3 যদি কমন নেন তাহলে এই যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2/3 দিয়ে এটাকে ভাগ করেন আপনি, সমস্যা নেই। ভাগ করলে আপনি দেখতে পাবেন যে উপরে থাকবে 1 আর নিচে থাকবে y+1। এক কথায় যেটা কমন নিছেন শুধু সেটা বাদ যাবে, যেটা কমন নিছেন সেটা বাদ যাবে, সেখানে ওইটার পরিবর্তে ওই জায়গাটা ফাঁকা 1 হবে। তাহলে 2/3 বাদ 1 থাকবে, 2/3 বাদ y+1 থাকবে। ওকে, মাইনাসেরটাকে একটু পিছনের দিকে লিখলাম, প্লাসেরটাকে আগে লিখলাম। অঙ্কটা কমপ্লিট। আমরা পাশে অ্যান্সার শব্দটা লিখে দিতে পারি। তো এই যে কাজটা আমি আপনাদেরকে লাইন বাই লাইন লিখে দেখালাম এই জিনিসটা, যাতে করে কোনো সমস্যা না হয়। এই যে এখানের মধ্যে কিন্তু আমরা সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম যে এই অঙ্কটারই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একেবারে শেষে গিয়ে আমরা পেয়ে যাব এই ফলাফলটা। তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। অভেদ চিহ্নটা দিয়ে দিই, ফলাফল লিখতে গিয়ে আমরা অভেদ চিহ্নটা ব্যবহার করব। তাহলে আমাদেরকে প্রশ্নে বলছিল 2y ডিভাইডেড বাই কিউ অফ y, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তো আমাদের এটা ছিল, এই প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে সিলেট বোর্ড 2022। তাহলে সিলেট বোর্ড 2022 সালের এই প্রশ্নটা আমরা পুরোটাই সমাধান করলাম।